দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। খোলা বাজার থেকে 20 থেকে 30 ভাগ বেশি দরে পণ্য বিক্রি হচ্ছে সুপার শপে। উৎপাদকদের সঙ্গে যোগসাজশে কারসাজির অভিযোগ। চলতি মাসেও মূল্যস্ফীতির হার বৃদ্ধির শঙ্কা, ব্যয় বৃদ্ধির চাপে সরকারও। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওএমএসের চাল আটা বিক্রি চলবে। 15 লাখ টন খাদ্যশস্য আমদানির পরিকল্পনা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। খোলা বাজারের তুলনায় সুপার শপগুলোতে পণ্যের দাম 20 থেকে 30% বেশি রাখা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, উৎপাদনকারীর সঙ্গে যোগসাজশ করে দরে এই কারসাজি করা হচ্ছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় এসব অভিযোগের কথা উঠে আসে। এক ছাদের নিচে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য, নেই ভিড়ভাট্টা, নেই দর কষাকষির ঝামেলা। তাই দিন দিন ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সুপার শপগুলো। তবে ভোক্তা অধিদপ্তরের অনুসন্ধান বলছে, খোলা বাজারের তুলনায় প্রায় 20 থেকে 30 ভাগ বেশি মুনাফা করছে এসব চেইন শপগুলো। প্যাকেটজাত একটা পণ্যে যে পরিমাণ প্রফিট করার কথা তার থেকে অতিরিক্ত প্রফিট করা হচ্ছে। আপনারা কোম্পানিকে বলেন যে এমআরপি এত টাকা লেখো, এবং সেই অভিযোগ আমাদের কাছে কিন্তু আছে। সুপার শপে একটা প্রাইস আপনার একটা ফিক্সড হয়ে গেল, তখন ওইটার ইম্প্যাক্ট কিন্তু আপনার প্রতিটা বাজারে পড়ছে। ভোক্তাদেরও একটা জায়গায় একটু আমি বলবো যে কিছু সচেতনতার অভাব আছে। ভোক্তারা মনে করে যে বেশি দাম দিয়ে কিনলেই বোধহয় আমি একটা ভালো জিনিস কিনলাম, কিন্তু এই ভোক্তার যে এই ধারণাটাকে আপনারা পুঁজি করে অনেক ক্ষেত্রেই আপনার এই যে আপনি ক্যাটাগরিক্যালি আপনার একটা মানে হাই এন্ডের প্রোডাক্ট বলে এটা করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হাই এন্ডের প্রোডাক্ট নয়। এমন বাস্তবতায় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে উপস্থিত ছিলেন সুপার শপের প্রতিনিধিরাও। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে জানান তারা। যারা পণ্য উৎপন্ন করে অথবা প্যাকেটজাত করে ওরা আমাদের কাছে পণ্যটা পৌঁছায়, মূল্যটা কিন্তু তারা নির্ধারণ করে। লোকাল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে একটু কম থাকে, আমাদের ইম্পোর্টেড গুডস একটু বেশি থাকে, যার দরুন আমাদের একটু কস্টও বেশি হয়। আমরা কখনো 26% জিবি মার্জিনে কখনো অপারেশনে যাই না, আমরা বিলো 20%ই থাকে সবসময়। কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে মূল্যগুলো বেঁধে দেওয়া হয়, আমরা কিন্তু সেটার ভিতরে থেকেই আমরা চেষ্টা করি। কারণ না হলে আমাদের আপনাদের সংস্থা রয়েছে, ডিসি অফিস রয়েছে, মোবাইল কোর্ট রয়েছে, অন্যান্য বাণিজ্য মন্ত্রণালয়ের আরও রয়েছে, তারা কিন্তু তখন সেগুলো নিয়ে মাঠে নামেন। ডিলার পর্যায়ের মতো উৎপাদক বা মিল পর্যায়েও মূল্য তালিকা প্রদর্শনের তাগিদ দেওয়া হয় সভায়। আমরা অধিকাংশ সময়ই দেখেছি যে চেইন শপগুলোতে যখন আমরা জিজ্ঞেস করি তখনই বলা হয় যে আমরা ভ্যান্ডর থেকে সংগ্রহ করি। হু ইজ দ্যাট ভেরি ভ্যান্ডর? মিলার পর্যায়ে তার স্টক, প্রতিদিনের প্রোডাকশন এবং ডেলিভারি চালানের বোর্ড প্রকাশ্যে, যেমন দোকানে তার বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন করতে হয়, মিলগুলোতে এটা তৈরি করা, এবং মাঝে মধ্যে রেজিস্টারটাকে তাদের রেজিস্টারে সে সাপ্লাইটা, প্রতিদিনের সাপ্লাইটা কোথায় দিচ্ছে এটা মনিটর করা। খোলা বাজার এবং সুপার শপ এর মধ্যে ব্যাপক একটা দামের ঘাটতি দেখা যায় স্যার। সেক্ষেত্রে স্যার এই চালের মালিকদের সাথেও এদের যারা সুপার শপের দায়িত্বে রয়েছেন এদেরকে স্যার মুখোমুখি করা গেলে এটা আমার মনে হয় ফলপ্রসূ হবে। বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশজুড়ে সুপার শপের অন্তত 300টি আউটলেট রয়েছে, যেখানে বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি মাসেও মূল্যস্ফীতির চাপ আরেক দফা বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে অক্টোবর নাগাদ তা আবার কমে আসবে বলেও আশা তার। মঙ্গলবার রাজধানীতে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত একটি সংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জীবনযাত্রার ব্যয় কতটা বাড়লো তা পরিমাপের একমাত্র সূচক মূল্যস্ফীতি। সরকারের হালনাগাদ হিসেব বলছে, জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল 7.5 ভাগের মতো, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। যদিও পরিকল্পনা মন্ত্রীর আশঙ্কা, চলতি মাসে এই হার আরও বাড়বে। আমরা খাদ্যের প্রায় শেষ প্রান্তে গিয়ে সরকার প্রধান অতি তাড়াতাড়ি দ্রুত উঠেই রাশ টেনেছিলেন, পেছনে যায়নি, এখনো দাঁড়াতে পেরেছি। মাস দুয়ে যদি সেপ্টেম্বর মাসটা আমরা এই দাঁড়িয়ে থেকে পার হতে পারি, অক্টোবর নাগাদ আমি ঘুরে দাঁড়াবো।
তবে শুধু সাধারণ মানুষ নয়, পণ্যের দর বৃদ্ধিতে ব্যয় বেড়েছে সরকারেরও। হিসেব বলছে চলতি বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১,৮০০ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বেশিরভাগই অবকাঠামো খাতের হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এসব প্রকল্পে ব্যবহৃত উপকরণের খরচও বেড়ে গেছে। ফসল যখন গড়ে উঠে মানুষ তখন পায়েস খায়। এক্স্যাক্টলি এখানেও তাই। আমাদের ভালো সময় ছিল, একটানা আমরা করেছিলাম। আমাদের জন্য নয়, কিছুটা হয়তো আমাদের হতে পারে বৈশ্বিক কারণে আমরা প্রথমে কোভিড, দ্বিতীয় মোড়লদের অভ্যন্তরীণ সংঘাত, দুটা মিলে আমাদেরকে ক্ষতি করেছে। রিঅ্যাডজাস্ট করতে হবে। যে সকল প্রকল্পে আমাদের ডলার সংশ্লিষ্টতা আছে, বিদেশি কারেন্সি সংশ্লিষ্টতা আছে, সেখানে আমাদের দেশীয় কারেন্সি বেশি দিতে হবে, যেহেতু দেশীয় কারেন্সি ফল করেছে। তবে শুধু ব্যয় কমিয়ে এই চাপ সামাল দিতে পারছে না সরকার। আর তাই বাজেট বরাদ্দের চাহিদা মেটাতে বিশ্বব্যাংক, IMF সহ দাতা সংস্থাগুলোর কাছে সব মিলে $450 কোটি ঋণ চাওয়া হয়েছে এরই মধ্যে। স্মরণকালের সবচেয়ে বৃহত্তম খাদ্য রিজার্ভ আমাদের হাতে আছে, 20 লক্ষ টনের চেয়ে বেশি এই মুহূর্তে। উই আর মেম্বার্স অফ IMF, মেম্বার অফ IMF। ওর দায় দায়িত্ব আমাদের জন্য আছে এবং IMF ঋণটা আমি পেয়ে যাব। IMF ঋণ গ্যারান্টিড। এই সকল বিবেচনায় মনে করি যে আমরা ঘুরে দাঁড়াবো। আর এর উপর ভর করে চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা GDPর হার 7.5% ওপরে থাকবে বলে আশা পরিকল্পনা মন্ত্রীর। মাহমুদ আরিফিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত OMS কার্যক্রমের মাধ্যমে চাল ও আটা বিক্রি অব্যাহত রাখবে সরকার। এজন্য স্থানীয় পর্যায় থেকে সংগ্রহের পাশাপাশি বিশ্ব বাজার থেকেও 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিযোগিতামূলক বাজার যাচাই করেই খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। 30 টাকা কেজি দরে চাল আর 18 টাকায় আটা। গেল 1 সেপ্টেম্বর থেকে এই দুই নিত্যপণ্য বিক্রি করছে সরকার দেশের 2363টি কেন্দ্রের মাধ্যমে, যেখানে প্রতি মাসে সরকারকে চাল সরবরাহ করতে হচ্ছে 1,05,000 টন করে, আর 1.5 লাখ টন করে 5 মাস দিতে হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়, যা যোগান দিতে এরই মধ্যে দেশের মধ্য থেকে প্রায় 12 লাখ টন চাল সংগ্রহ করেছে সরকার। আমদানির পরিকল্পনাও হয়েছে বড় আকারে। সরকারি আমরা সাশ্রয়ী রেটে আমরা 10 লাখ মেট্রিক টন বা তার ঊর্ধ্বেও আমাদের যদি জায়গা থাকে আর কি, আমাদের ক্যাপাসিটি থাকে, আমাদের খাদ্যবান্ধব আর OMS যত বেরিয়ে যাবে আমরা সেই পরিমাণ আমরা ঢুকাতে থাকবো এবং আমন সংগ্রহের সাথে অ্যাডজাস্ট করে। এর প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত ও ভিয়েতনাম থেকে 3,30,000 টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আরও 2 লাখ টন মিয়ানমার থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে রাশিয়া থেকে 5 লাখ টন গম আমদানির প্রক্রিয়াও শেষ পর্যায়ে। যদিও দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এসব পণ্যের দর নিয়েও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বাজারে গমের দাম আমরা FOB প্রাইস $3 আমরা কম দেখেছি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে $3 কম, আর এটা তো ফ্ল্যাকচুয়েট করে কখন কোন দাম, কারণ আমরা যে সময় আমরা নেগোসিয়েশনগুলো করেছি তখন তো হাই অবস্থা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এ পর্যন্ত 47,000 টন চাল আমদানি হয়েছে দেশে। শুল্ক ছাড়ের সুবিধার কারণে আগামী দিনে যা আরও বাড়বে বলে আশা খাদ্যমন্ত্রীর। 1 লক্ষ পাইপলাইনে আছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল যেতে খরচ পড়বে 100 টাকা। প্রতি কিলোমিটারে 5 টাকা হিসাবে এই ভাড়া ঠিক করা হয়েছে, যদিও সর্বনিম্ন ভাড়া থাকবে 20 টাকা। মঙ্গলবার মেট্রো রেল পরিদর্শন ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ডিসেম্বরে দিয়াবাড়ি আগারগা রুটে মেট্রো রেল চালু হবে। ডিসেম্বরে দেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এ অংশে 94% কাজ এরই মধ্যে শেষ। তবে মতিঝিল পর্যন্ত যেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। 33,472 কোটি টাকা ব্যয়ে MRT 6 নামে প্রকল্পটির 21 কিলোমিটারের রুটে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে 5 টাকা আর সর্বনিম্ন 20 টাকা। উত্তরা থেকে মতিঝিল যেতে গুনতে হবে 100 টাকা। সকালে উত্তরায় মেট্রো রেলের ডিপো এলাকায় মেট্রো রেল পরিদর্শন ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ডিসেম্বরে মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া
মওকুফ পাবেন। মাসিক, সাপ্তাহিক, পারিবারিক ভাড়া, কার্ডে ভাড়ায় বিশেষ সুবিধা থাকে। শিক্ষার্থীদের ব্যাপারটা আমরা পরে জানাবো। রাজধানীর বিমানবন্দর কমলাপুর রুটে নির্মাণ করা হবে পাতাল রেলও। সেই কাজও দ্রুতই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানান ওবায়দুল কাদের। এমআরটি লাইন 1-এর কিন্তু 31 কিলোমিটার ফ্রম ঢাকা কমলাপুর স্টেশন টু ঢাকা এয়ারপোর্ট। 31-এর মধ্যে পাতাল রেল হবে 21 কিলোমিটার আর 10 কিলোমিটার এলিভেটেড। এরপর এমআরটি লাইন 5, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, আমাদের মোট 6টা। টার্গেট হচ্ছে 2030। মেট্রো রেলের কোচ দেখতে কেমন, আসন বিন্যাস কিভাবে হয়েছে, অথবা টিকিট কেনার মেশিন কিভাবে ব্যবহার করতে হবে, 17টি স্টেশন কোথায় কোথায় হচ্ছে, এসবের সার্বিক ধারণা পাওয়া যাবে মেট্রো রেল পরিদর্শন ও তথ্য কেন্দ্রে। আজ থেকে যার কার্যক্রম শুরু হলো। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী বছর অক্টোবরে চালু হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় সক্ষম বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হবে এর ব্যবস্থাপনার দায়িত্ব। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী মঙ্গলবার সচিবালয়ে আরও জানান, নতুন টার্মিনালের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত করা হয়েছে যাতে যাত্রীরা গণপরিবহনে চড়ে বিমানবন্দরে যেতে পারেন। সম্প্রতি বিমানে পাইলট নিয়োগ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী সামনে ব্যবস্থা নেওয়া হবে। যাতে সার্ভিসের মান আরও ভালো হয়, একটা এয়ারপোর্ট ভালো দরকার। আমাদের 3য় টার্মিনাল, এটা একটা আধুনিক টার্মিনাল। আমাদের প্রত্যাশা যে 2023-এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আমরা এটা ওপেনিং করতে পারবো এবং সেইখান থেকে যাত্রী নিয়ে বিমান তার নির্দিষ্ট গন্তব্যে যাবে বিভিন্ন এয়ারলাইন্স। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6470-এ। বেচাকেনা হয়েছে 1315 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 127টির, কমেছে 146টির দর, আর অপরিবর্তিত আছে 94টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 39 পয়েন্ট বেড়ে গিয়ে 6470 এসে দাঁড়িয়েছে। দিনের শুরুতে আজকে মার্কেট ঊর্ধ্বগতি দিয়ে তার লেনদেন শুরু করলেও দিনের মধ্যবর্তী সময় কিছুটা মার্কেটকে স্লো দেখা যায়, কিন্তু দিন শেষে মার্কেট আবারও ঊর্ধ্বগতি নিয়ে তার আজকের লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 127টি কোম্পানির, কমেছে 147টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 94টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল 1315 কোটি টাকা। গত সপ্তাহে মার্কেটের অ্যাভারেজ টার্নওভার ছিল 1902 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 1670 কোটি টাকা। আজকে টার্নওভারের ক্ষেত্রে টপ 10 এর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মাকে এবং আজকে এদের প্রায় 76 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় পজিশনে দেখতে পাচ্ছি আমরা বেক্সিমকোকে। ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকে বিকন ফার্মা এবং গেইনার লিস্টে আমরা প্রথমেই আজকে দেখতে পাচ্ছি সিনো বাংলাকে এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি বিপিএমএলকে। ডিজেল ও রাসায়নিক সারের দাম বৃদ্ধির কারণে এবার আমন চাষে খরচ হবে প্রায় দ্বিগুণ অর্থ। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে বলেও অভিযোগ জামালপুরের রোপা আমন চাষিদের। প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে জামালপুরে 1,09,700 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টি না থাকায় তীব্র খরা সৃষ্টি হয়েছে এ জেলায়। বিদ্যুতের লোডশেডিং, এর মধ্যে সার ও ডিজেলের দাম বৃদ্ধি যেন মরার উপর খরার ঘা হয়েছে। সরকার গত 1 আগস্ট থেকে ইউরিয়া সারের দাম কেজিতে 6 টাকা বাড়িয়েছে। ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজিতে 14 থেকে বাড়িয়ে 20 টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি 16 থেকে বাড়িয়ে 22 টাকা পুনর্নির্ধারণ করেছে। চাষিদের অভিযোগ, কিছু ডিলার অবৈধ মজুত করছে এবং কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিচ্ছে। সারের দাম বাড়তি, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই,
তেলের দাম বাড়তি, তাহলে আমরা আবার করি কি দিয়ে? আগে যে খরচ হয়েছে 10,000, এখন হয়তো আপনার 20,000, 15,000 টাকার মতো খরচ হয়ে যায়। জামালপুরে 264 জন নিবন্ধিত সার ডিলার রয়েছে। সারের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি স্থানীয় কৃষি বিভাগের। জামালপুর জেলায় 264 জন নিবন্ধিত সার ডিলার রয়েছে এবং আমাদের পর্যাপ্ত সারের মজুদ আছে। আমরা ডিলারদেরকে সময় মতো সার দিচ্ছি। ডিলাররা যাতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করে তার জন্য কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন কাজ করছে। আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা ডিলারের ঘরে গিয়ে, খুচরা এবং পাইকারি ডিলারের ঘরে গিয়ে আমরা যাচাই করছি যে তারা যেন সার মজুত না করে। যদি সার মজুত পাওয়া যায় সেক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটা নিব সেটা হচ্ছে উপজেলা পরিষদ এবং আমাদের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে সেই সারটা বিসিআইসি ডিলারগণের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে পৌঁছানোর ব্যবস্থা করব। সার, ডিজেল ও বিদ্যুতের দাম কমানো সহ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরের ধান চাষিদের। মুজাহিদ সাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।